হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শরীফা অ্যান্ড ওয়েলকাম টু দ্য স্টাডি পয়েন্ট অফিসিয়াল সিটেড বেঙ্গলি। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 2013 জুলাই মাসে যেটা সিটেড অনুষ্ঠিত হয়েছিল সেটার পেপার 2 ল্যাঙ্গুয়েজ 2টা। তো চলো দেখে নিই কোয়েশ্চেনগুলো। তো দেখে নিচ্ছি আজকে প্রথমটি কোয়েশ্চেন। একজন প্রাথমিক শিক্ষক তার শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতাকে সবচেয়ে ভালোভাবে বিকশিত করে তুলতে পারেন কি করে? তো দেখো এখানে 4টে অপশন দেওয়া আছে। এখান থেকে কোন কাজটা করলে বাচ্চারা কি করতে পারবে, যে তাদের শ্রবণ দক্ষতাটা, এই যে কেউ কিছু বললে তারা কিভাবে শুনবে বা এই যে শোনার যে দক্ষতাটা এটা কিভাবে বিকশিত হবে। তো দেখে নিচ্ছি প্রথমটি অপশন, প্রতিদিন নিয়ম করে শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু না কিছু কাজে অভ্যস্ত করিয়ে। প্রাইমারি সেকশনে নিয়ম যেটা শব্দ এটা একটা নেগেটিভ ওয়ার্ড, এবং দেখো যে অভ্যস্ত রাখা, যে বাচ্চাদের যে কোনো কাজে তাদের ব্যস্ত রাখা, এটাও কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। সুতরাং আমরা বাচ্চাদের কি করা উচিত, যে তাদের খেলাধুলার মাধ্যমে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভাব বজায় রেখে আমাদের কি করতে হবে, খেলার মাধ্যমে তাদেরকে কিন্তু শেখাতে হবে। সেক্ষেত্রে কোনো নিয়ম কানুন অথবা অভ্যস্ত রাখলে কিন্তু সেটা অবশ্যই হবে না। সুতরাং 1 নম্বর অ্যান্সারটি হচ্ছে না। বলতে বলতে হঠাৎ থেমে শিক্ষার্থীকে এই কথা জিজ্ঞাসা করে যে এই মাত্র শিক্ষক কি বলছেন। এর মানে হচ্ছে শিক্ষক একটা বিষয় বলছে, বলতে বলতে হঠাৎ করে থেমে গেলেন এবং বাচ্চাকে বললেন, বলো আমি এক্ষুনি কি বললাম। তো দেখো এটা কিন্তু একটা খুবই একটা নেগেটিভ সেন্টেন্স, যে পড়তে পড়তে বা যে কোনো একটা বিষয় পড়ার সময় হঠাৎ করে থেমে যাবে আবার বাচ্চাকে জিজ্ঞাসা করবে, এক্ষেত্রে কিন্তু বাচ্চা কখনোই বলতে পারবে না। সুতরাং এটাও কিন্তু হচ্ছে না। 3 নম্বরে, শিক্ষার্থীরা যখন নিজেদের মধ্যে কথা বলে তখন তাদের শ্রবণ আচরণ লক্ষ্য করে সেই আচরণকে ব্যবহার করে। তো দেখো আমরা জানি পেডাগজিতে সবসময় বাচ্চারা কোথায় বেশি অ্যাক্টিভ থাকে, সেই অ্যান্সারটাই কিন্তু আমাদের জন্য মানে অ্যান্সার হয়, সেই অপশনটাই। তো দেখো এখানে শিক্ষার্থীরা কি করছে, নিজেদের মধ্যেই কথা বলছে, সেটা কিন্তু শিক্ষক কি করতে হবে, সেটা নোটিস করতে হবে। তাদেরকে কথা বলার জন্য সুযোগ দিতে হবে এবং তারা কিভাবে কথা বলছে, একজনে কিভাবে বলছে আরেকজনে কিভাবে শুনছে, এই সম্পূর্ণ বিষয়টা শিক্ষকের ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু শ্রবণ দক্ষতাকে নিয়ে কাজ যেটা শিক্ষক এগিয়ে নিয়ে যাবে সেটা কিন্তু করতে হবে। সুতরাং 3 নম্বরটা ঠিকই আছে। 4 নম্বর দেখো, বারবার শিক্ষার্থীদের একথা মনে করিয়ে দিয়ে যে তারা যে শেখেন তা নিয়ে যেন গভীর চিন্তা ভাবনা করেন। তো দেখো এর মধ্যে কথাটা হচ্ছে, প্রথমেই যে আছে বারবার মানে এগেইন এন্ড এগেইন, এই শব্দটা কিন্তু পেডাগজিতে একেবারেই একটা নেগেটিভ মানে ওয়ার্ড এটা। তো 4 নম্বর অপশনটি হচ্ছে না। তো এই ক্ষেত্রে দেখো সরাসরি 3 নম্বর অপশনটি হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার, যেখানে বাচ্চা কি আছে, নিজেই বেশি করে অ্যাক্টিভ আছে। সুতরাং 3 নম্বরই হবে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। দেখে নিচ্ছি দ্বিতীয়টি কোয়েশ্চেন। একটি ক্লাসে বিভিন্ন ভাষাভাষী শিক্ষার্থী আছে। তাদের ভাষা শেখানোর সময় শিক্ষিকা তার ভাষিক বা বাচনিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে অঙ্গ সঞ্চালনকেও যুক্ত করেন, অর্থাৎ টিপিআর, টোটাল ফিজিক্যাল রেসপন্স। যেমন সরল বাক্যের শব্দগুলিকে দল বা সিলেবেলে ভাগ করার জন্য হাততালি দেন। এই ধরনের উপস্থাপনা প্রধানত নিচের কোন দক্ষতার উপর আলোকপাত করে? দেখো এখানে 4টে দক্ষতা দেওয়া আছে। এখান থেকে আমাদের দেখে নিতে হবে যে একজন শিক্ষিকা যখন ক্লাসের বিভিন্ন ভাষাভাষীর বাচ্চাদের সঙ্গে কি করতে চায়, যোগাযোগ করতে চায় বা একটা বিষয় বুঝিয়ে দিতে গিয়ে সে কি করে, এই যে টিপিআর বা অঙ্গ সঞ্চালনকেও কিন্তু যুক্ত করা দেখা গেছে। তো দেখো দেখে নিচ্ছি অপশনগুলো, যে এই যে টিপিআর এর সঙ্গে তাল বা ছন্দর কি মিল আছে, নাকি ব্যবহারিকতা বা প্রয়োগিকতা মিল আছে, নাকি ধ্বনিতাত্ত্বিক সচেতনতা, নাকি বাক্য গঠন তত্ত্ব। এক্ষেত্রে দেখো এটা একটা ডিরেক্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে অপশন নাম্বার 3, যে ধ্বনিতাত্ত্বিক সচেতনতা। যেখানে দেখবে যে টিপিআর এর কথা বলছে বা অঙ্গ সঞ্চালনের কথা বলছে, মানে বলে বলে বুঝিয়ে দিচ্ছে, হাততালি দেবার কথা বললে হাততালি দিচ্ছে, বা চোখ কান নাক এগুলো দেখিয়ে দেখিয়ে পড়াচ্ছে, বা যে কোনো বিষয় পড়ানোর সময় এই যে অঙ্গ সঞ্চালনের কথা বলা যদি থাকে, সেক্ষেত্রে ধ্বনিতাত্ত্বিক সচেতনতাই হবে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। কারণ কোন ধ্বনির সঙ্গে কখন আমাদের মিলিয়ে অঙ্গ সঞ্চালন করতে হবে সেটা কিন্তু একটা সচেতনতার মধ্যে পড়ে, আর বাচ্চা কি করে এটাতে বেশি কিন্তু অ্যাক্টিভ থাকে। সুতরাং এখানে কি হবে, অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নিচ্ছে পরের কোয়েশ্চেনটা।
অপরকে বুঝতে পারা এবং তার সঙ্গে কার্যকর রূপে যোগাযোগ স্থাপন করতে পারার ক্ষমতাকে বলা হয়। তো দেখো এখানে 4টি ক্ষমতা দেওয়া আছে, এই ক্ষমতার থেকে কোনটা ক্ষমতাকে কি বলা হয় যে অপরকে বুঝতে পারা, যে তুমি আমার সামনে আছো এবং আমি তোমাকে কি করতে পারছি, খুব ভালোভাবে বুঝতে পারছি এবং তোমার সঙ্গে কার্যকর রূপে যোগাযোগ স্থাপন করতে পারছি। এটা আমার স্থানিক বুদ্ধি, নাকি ভাষা বৈজ্ঞানিক বুদ্ধি, না অন্তর্ব্যক্তিক বুদ্ধি, নাকি ব্যক্তিগত বুদ্ধি? তো দেখো এক্ষেত্রে ব্যক্তিগত বুদ্ধি হবে না এবং স্থানিক বুদ্ধিও কিন্তু হবে না। স্থানিক বুদ্ধিটা হচ্ছে যে একটা সিচুয়েশন বা পরিস্থিতির সঙ্গে খাপ খেলিয়ে, মানে কি হবে, সঙ্গে সঙ্গে একটা পরিস্থিতির থেকে আরেকটা পরিস্থিতির থেকে ধাবিত হওয়া, মানে কোন পরিস্থিতিতে কি বলতে হবে সেটাকে গুছিয়ে নিয়ে এগিয়ে যাওয়া। এক্ষেত্রে কিন্তু সেটা বলেনি, এটা বলছে যে অপরকে বুঝতে পারা, আমি তোমাকে কতটুকু বুঝতে পারছি, মানে ভেতর থেকে, এরকমটা আর কি। সেই ক্ষেত্রে অপশন নাম্বার 3 তোমরা দেখলেই বুঝতে পারবে যে অন্তর্ব্যক্তিক বুদ্ধি, মানে অন্তর থেকে তোমাকে বুঝতে পারা এবং তোমার সঙ্গে যে আমি যোগাযোগটা করব সেটা যেন কি হয়, সম্পূর্ণরূপে একটা কার্যকর বিষয় হয়, যাতে করে কি করতে পারি, আমি তোমাকে সম্পূর্ণরূপে বুঝবো এবং কার্যকর রূপে যোগাযোগ করতে পারবো। তার মানে কি, সম্পূর্ণটা ভেতরের বিষয়, অন্তরের বিষয়। তো সুতরাং এখানে কি হবে, অন্তর্ব্যক্তিক বুদ্ধিটাই হবে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। কোনো শিক্ষার্থী ভুল করলে শিক্ষিকা তাকে ইতিবাচক প্রক্রিয়ারে শোধরানোর চেষ্টা করেন, তার মানে শিক্ষিকা কি করতে চান, যে শিক্ষিকা যখন ক্লাসে শিক্ষার্থীদের কোনো বিষয় পড়ায়, সেক্ষেত্রে যদি শিক্ষার্থীরা কিছু ভুল করে সেটাকে কি করে, ইতিবাচক প্রক্রিয়ার শুধরিয়ে দেয়, যে তাদের গালিগালাজ না পেরে খুব ভালোভাবে সেই ভুলটা শুধরিয়ে দেবার চেষ্টা করে। সেটা করার কারণ আসলে কি? তো দেখে নিচ্ছি প্রথমটি অপশন, শিক্ষার্থীদের নেতিবাচক সংবেগাত্মক প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত। তো দেখো এখানে কিন্তু নেতিবাচকের কথা বলেছে, নেতিবাচকটা একটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং 1 নম্বর অপশনটি হচ্ছে না। শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা পরিবর্ধনের চেষ্টা করছেন, অবশ্যই না, এখানে কিন্তু ভাষাগত দক্ষতার কোনো কথা আসেনি, সুতরাং 2 নম্বরটি হচ্ছে না। শিক্ষণ প্রক্রিয়াকে বিভিন্ন দিক থেকে জটিল করার জন্য, অবশ্যই না, জটিল কিন্তু করার জন্য নয়, সেটাকে জটিল থেকে সিম্পল, অর্থাৎ মানে জটিল থেকে সেটাকে কি করবে, সহজতর করবে, সেটাকে কিন্তু জটিল করবে না, সুতরাং 3 নম্বরটাও হচ্ছে না। তো সরাসরি দেখো 4 নম্বরটাই অপশন হয়ে যাচ্ছে অ্যান্সার, কিন্তু তবু আমরা দেখে নিচ্ছি, কোনো শিক্ষার্থী যাতে তার শারীরিক, মানসিক অথবা শিক্ষা গ্রহণে পিছিয়ে না পড়ে তার জন্য এই প্রক্রিয়া খুব প্রয়োজন, যাতে করে যদি বাচ্চাদের কোনো ভুল করে তাদের যদি গালিগালাজ দিয়ে বা তাদের লজ্জা দিয়ে যদি সেটা আমরা শুধরাতে চাই, তখন কিন্তু বাচ্চা মানসিকভাবে ভেঙে পড়বে এবং তার যেটা আত্মবিশ্বাস থাকবে সেটা কিন্তু কমে যাবে, সে কিন্তু একটা মানসিক রোগে ভুগবে। সুতরাং কোনো শিক্ষার্থী যাতে তার শারীরিক, মানসিক ও শিক্ষা গ্রহণে পিছিয়ে যাতে না পড়ে, সেটা কি করতে হবে, এই যে এই প্রক্রিয়া খুব প্রয়োজন, যে তাকে খুব ভালো মতন বোঝাতে হবে, তার দুর্বলতা বা সমস্যাগুলি শনাক্ত করে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভাব বজায় রেখে কি করতে হবে, খুব ভালো করে বুঝিয়ে দিতে হবে, যাতে করে বাচ্চার কোনো অসুবিধা না হয় এবং সে ভবিষ্যৎ, একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। সুতরাং এখানে 4 নম্বর অপশনটি হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছে পরের কোয়েশ্চেনটা, পঠনের সময় নিচের কোন বিষয়টি সর্বাপেক্ষ গুরুত্বপূর্ণ, অর্থাৎ বাচ্চা এখন যখন একটা বিষয় রিডিং পড়বে, পঠন করবে, সেটা কোন বিষয়টি সর্বাপেক্ষ গুরুত্বপূর্ণ? পাঠ্য বিষয়ের সব শব্দগুলি পড়া, নাকি পাঠের অর্থ বুঝে নেওয়া, নাকি সাবলীল ভাবে পড়া, নাকি উচ্চ কণ্ঠে পড়া? তো দেখো যেহেতু আমরা প্রাইমারি সেকশনের কথা বলছি, এই ক্ষেত্রে কিন্তু এই 4টি অপশনই কিন্তু সঠিক, কিন্তু কোয়েশ্চেনে বলেছে সর্বাপেক্ষ গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা বেশি। এই ক্ষেত্রে দেখলে দেখো একটা বিষয় যখন পঠন পড়বে, অবশ্যই সব শব্দগুলি কিন্তু এমনিতেই পড়া হয়ে যাবে। তারপর দেখো সাবলীল ভাবে পড়াটাও দরকার আছে এবং উচ্চ কণ্ঠে পড়াটা তো মানে পড়তে লাগে বাচ্চাদের, যাতে করে তারা কি করতে পারে, তাদের উচ্চারণ, বাকি তাল, ছন্দ সবকিছু ভালো হয়। এই ক্ষেত্রে অপশন নাম্বার 2 দেখো, পাঠের অর্থ বুঝে নেওয়া, যদিও সবগুলো আমাদের প্রয়োজন, কিন্তু যে বিষয়টা পড়বে বা যে পঠনটা বা রিডিংটা পড়বে, সে কিসের বিষয়ে পড়ছে সেটার অর্থটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এই অর্থগুলো বুঝলেই কিন্তু তার নিজের বাস্তব জীবনের সঙ্গে উপলব্ধি করতে পারবে এবং এই যে বাস্তব বিষয়গুলো যে সে কিন্তু খুব ভালোভাবে শিখে নিতে পারবে। সুতরাং এখানে 2 নম্বর অপশনটি হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছে পরের কোয়েশ্চেনটা, মূল্যায়নের মানদণ্ড হচ্ছে মূল্যাঙ্কন নির্দেশিকা, নাকি প্রশ্নপতি নম্বর বিভাজন,
নাকি সাধারণ ধারণা, নাকি মূল্যায়ন প্রকৌশল? এটা একটা ডিরেক্ট কোয়েশ্চেন এবং এর ডিরেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 1, যে মূল্যাঙ্কন নির্দেশিকা। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, নিচের কোন দুটি উৎপাদনমুখী দক্ষতা অর্থাৎ প্রোডাক্টিভ স্কিল? তো দেখে নিচ্ছে, দেখো, পঠন এবং লিখন, নাকি শ্রবণ এবং পঠন, নাকি শ্রবণ এবং বাচন, নাকি বাচন এবং লিখন? তো এটা কোশ্চেন কোথা থেকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ স্কিলস মানে ভাষা দক্ষতার থেকে। ভাষা দক্ষতা আমরা জানি চারটে, সেগুলো হচ্ছে তোমার LS, R এবং W, যেটাকে লিসেনিং আমরা যেটা শুনতে পাই, স্পিকিং যেটা আমরা বলি, রিডিং যেটা আমরা পঠন একটা বিষয় পড়ি, এবং রাইটিং হচ্ছে যেটা আমরা লিখি মানে লিখন পদ্ধতিকে বলতে পারো। তো এই ক্ষেত্রে দেখো, লিসেনিং এবং রিডিং মানে যখন কেউ কিছু বলে আমরা সেটা শুনতে পাই, এবং কেউ যখন রিডিং পড়ে সেটাও কিন্তু একটা বিষয় থাকে, সেই বিষয়টা আমরা কি করি, পঠন করি বা পড়ে আমরা সেটার জ্ঞানটা অর্জন করি। এক্ষেত্রে লিসেনিং এবং রিডিংটা হচ্ছে কিন্তু রিসেপটিভ, যে কেউ বলছে আমরা শুনছি এবং কোনো বিষয় লেখা আছে সেটা কিন্তু আমরা পড়ে জ্ঞানটা অর্জন করছি, এটা হচ্ছে রিসেপটিভ। এবং S এবং W, এসটা হচ্ছে স্পিকিং যেটা আমরা কথা বলি, এবং রাইটিং আর ডাব্লিউতে রাইটিং যেটাতে আমরা লিখি। এই যে আমরা কথাটা বলছি এখানে কিন্তু ক্রিয়েটিভিটি থাকে, বিভিন্ন রকমের বিষয় একসঙ্গে বলে আমাদের কথা বলতে হয়, এবং যখন আমরা খাতার মধ্যে আমাদের মনের ভাবটা প্রকাশ করি লেখার মাধ্যম দিয়ে, সেক্ষেত্রেও কিন্তু ক্রিয়েটিভিটি থাকে। অর্থাৎ যেখানে ক্রিয়েটিভিটি থাকে সেটা হচ্ছে কি প্রোডাক্টিভ, আর যেখান থেকে আমরা কি করি, গ্রহণ করি, সেটা হচ্ছে রিসেপটিভ। যেহেতু কোয়েশ্চেনে উৎপাদনমুখী অর্থাৎ প্রোডাক্টিভ স্কিলের কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অপশনে দেখব কোথায় আমাদের স্পিকিং অ্যান্ড রাইটিং আছে। তো এই ক্ষেত্রে দেখে নিচ্ছি, দেখো, বাচন এবং লিখন এখানে অপশন নাম্বার 4-এ আছে, সুতরাং অপশন নাম্বার 4 হয়ে যাচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, কনস্ট্রাকটিভিজম হচ্ছে এমন একটি তত্ত্ব যেখানে শিক্ষার্থীরা, তো দেখো অপশনগুলো দেখে নিলে তোমরা বেশি ভালো বুঝতে পারবে। তার আগে দেখো, কনস্ট্রাকটিভিজম হচ্ছে বাচ্চারা নিজেদেরকে কিভাবে কনস্ট্রাক্ট করে অর্থাৎ গড়ে তোলে কোনো বুদ্ধি দিয়ে, ঠিক আছে? তো দেখো 1 নম্বর অপশনে নিজেদের প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে এই জগৎ সম্পর্কে তাদের জ্ঞান গড়ে তোলা। অবশ্যই এই যে বাচ্চারা যে প্রত্যক্ষ অভিজ্ঞতা মানে তারা নিজের চোখ দিয়ে যে বাস্তব অভিজ্ঞতাগুলো দেখছে, এর থেকে কি করছে, এই জগৎ সম্পর্কে, এই পৃথিবী সম্পর্কে কি করছে, তারা বিভিন্ন বিষয়ে জ্ঞানটা নিজেই গড়ে তুলছে। একদমই সঠিক অ্যান্সার। 2 নম্বরে দেখো, বিভিন্ন পরস্পর বিরোধী নমুনা বা দৃষ্টান্ত অধ্যয়ন করে কোনো সুদৃঢ় সিদ্ধান্ত। 1 নম্বর কথা হচ্ছে কোনো পরস্পর বিরোধী, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, এবং যে সুদৃঢ় একটা সিদ্ধান্ত। আমরা জানি পেডাগজিতে কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্ত থাকে না, একটা বিষয় বা একটা সমস্যার বিভিন্ন রকমের কি থাকতে পারে, তোমার সমাধান থাকতে পারে। এক্ষেত্রে যে কোনো একটা সিদ্ধান্তের কথা থাকলে কিন্তু এটা একটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং 2 নম্বরটা হচ্ছে না। 3 নম্বর, শিক্ষকদের সহায়তায় এবং বিভিন্ন শিক্ষা মাধ্যমকে ব্যবহার করে নিজেদের তত্ত্ব গড়ে তোলা। এখানে কিন্তু বাচ্চাদের নিজেদের ভূমিকার কথা বলা হয়নি, যেটা 1 নম্বরে বলা হয়েছে যে তারা নিজেদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যম দিয়ে করছে। এখানে বলেছে শিক্ষকদের সহায়তা এবং বিভিন্ন শিক্ষা মাধ্যমের ব্যবহার করে, সেখানে কিন্তু বাচ্চারা কোনো অ্যাক্টিভ দেখাচ্ছে না, সুতরাং 3 নম্বরটাও কিন্তু হচ্ছে না। 4 নম্বর দেখো, নিজেদের শিক্ষা সহায়ক উপাদান নিজেরাই তৈরি করে এবং হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করে। অবশ্যই আমরা জানি যে বাচ্চারা যখন হাতে কামে একটা বিষয় শেখে তারা সেটা বেশিরভাগ মনে রাখতে পারে এবং তারা সেই বিষয়গুলো বাস্তব জীবনের সঙ্গে উপলব্ধি করতে পারে এবং ভবিষ্যতের জন্য কিন্তু সেটা বেশি ভালো হয়। সুতরাং এই ক্ষেত্রে 1 নম্বর এবং 4 নম্বর অপশনটা কিন্তু একেবারেই কারেক্ট অ্যান্সার, এবং অফিসিয়াল অ্যান্সার কি হিসেবে কিন্তু এই দুটো অপশনই কারেক্ট। তুমি যেটাই চুজ করবে সেটাই কিন্তু কারেক্ট হয়ে যাবে। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, কোনো বার্তার নির্দিষ্ট কিছু দিক যেমন ধ্বনি, শব্দের তাল, শ্রেণী ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য চিনতে পারার অথবা তাদের পার্থক্য ধরতে পারার জন্য কোন কাজটি করার দরকার? এখানে 4টি কাজ আছে, মানে 4টি দক্ষতা আছে, যে পঠন, লিখন, শ্রবণ এবং কথন। এই 4টির থেকে কোনটার দ্বারা আমরা কি করতে পারবো, যে কোনো একটা বার্তার ধ্বনি বা শব্দের তাল, শ্রেণী ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো চিনতে পারবো। তো দেখো এটা একটা ডিরেক্ট কোয়েশ্চেন, আর এটার অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার জন্য শ্রবণ। অপশন নাম্বার 3, যে
একজন শিক্ষার্থী বা একজন বাচ্চা যত ভালো লিসেনার হবে, মানে শ্রবণ দাতা হবে, সে কিন্তু তত ভালো কি করতে পারবে, যে কোনো একটা বিষয় বুঝতে পারবে এবং সেগুলো কিন্তু উপলব্ধি করতে পারবে। যেমন ধরো কোনো বার্তা কেউ একজন বলছে, মানে শিক্ষক বা শিক্ষিকা একটা বিষয় বা একটা কবিতা খুব সুন্দর করে কি করছে, আবৃত্তি করছে, এবং একটা বাচ্চা কিন্তু সেই আবৃত্তিটা যদি মনোযোগ দিয়ে শুনতে পারে, শোনে, তাহলে কিন্তু সে অবশ্যই সেই কবিতার ধ্বনি বা সেখান থেকে শব্দর তালগুলো বা সেই তালগুলোকে কত শ্রেণীতে আছে, কি শ্রেণীতে আছে, কোন ছন্দতে আছে, সেগুলো বুঝতে পারবে। এবং তার রূপতাত্ত্বিক যে বৈশিষ্ট্যগুলো, সেই পড়বে যে পড়ার থেকে যে শুনবে সেটার থেকেই কিন্তু অর্ধেকের বেশিরভাগ সে কিন্তু বুঝতে পারবে। সুতরাং যত ভালো শুনবে তত ভালো কিন্তু বলতে পারবে এবং বাকিগুলো কিন্তু করতে পারবে। সুতরাং এখানে 3 নম্বর অপশন হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, বিষয় কেন্দ্রিক শিক্ষণ প্রক্রিয়ার কেন্দ্রস্থলে কি থাকে। তো দেখো অপশনগুলো দেখলে আমরা কোয়েশ্চেনটা আরো ভালোভাবে বুঝতে পারবো যে বিষয় কেন্দ্রিক শিক্ষণ প্রক্রিয়ার কেন্দ্রস্থলে থাকে, দেখো যে কোনো একটা বিষয় যখন বাচ্চাদের জন্য আমরা তৈরি করব, সেটার কেন্দ্রস্থলে আসলে কি থাকে। শিক্ষার্থীর আগ্রহ, নাকি পাঠ্যক্রমের অন্তর্গত বিষয়বস্তু, নাকি শিক্ষকের জ্ঞান, নাকি শিক্ষণ প্রযুক্তিবিদ্যা। তো দেখো যে 4টি অপশন দেওয়া আছে, এই 4টি অপশনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয় কেন্দ্রিক শিক্ষণ প্রক্রিয়ার জন্য। কিন্তু এক্ষেত্রে দেখতে হবে আসলে কেন্দ্রস্থলে প্রথমে কি থাকে, সেটা দেখে নিচ্ছি। দেখো অপশন নাম্বার 2 দেখলেই তোমরা বুঝতে পারবে যে পাঠ্যক্রমের অন্তর্গত বিষয়বস্তুটা হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। তারপরে শিক্ষার্থীর আগ্রহ আসবে, তারপর শিক্ষকের জ্ঞান আসবে, এবং তারপরে কিন্তু শিক্ষক মানে প্রযুক্তিবিদ্যা আসবে। এবার আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা জানি যে প্রাইমারি সেকশনের বাচ্চাদের বিষয়বস্তুটা এমন ভাবে তৈরি হওয়া উচিত যাতে করে তাদের আগ্রহ, চাহিদা এবং তাদের বয়স অনুপাতে যাতে বিষয়বস্তুগুলো গঠন করা থাকে। সেই হেতুকে কি হবে, এই যে বাচ্চাদের আগ্রহ কিন্তু সেটার উপর নির্ভর করবে। যখন তারা দেখবে তাদের চাহিদা বা তাদের আগ্রহ এবং তাদের বয়স অনুযায়ী এই বিষয়বস্তুগুলো তৈরি করা হয়েছে, তারা কিন্তু আপনা আপনি তাদের আগ্রহটা প্রকাশ করবে। ঠিক আছে, তারপর যে শিক্ষক পড়াবে তার জ্ঞানটা অবশ্যই দরকার আছে, কারণ সেই জ্ঞানের উপর ভিত্তি করে কি করবে, সে বিভিন্ন রকমের শিক্ষণ প্রযুক্তিবিদ্যা ব্যবহার করে বাচ্চাদেরকে শিখিয়ে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে এগিয়ে যেতে সাহায্য করবে। সুতরাং আমরা দেখলাম 4টি অপশনই আমাদের জন্য একেবারে সঠিক, কিন্তু একটার পর আরেকটা আসবে। এই ক্ষেত্রে অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট আনসার। এটাই কিন্তু প্রথমে আসবে, তারপর শিক্ষার্থীর আগ্রহ আসবে, তারপর শিক্ষকের জ্ঞান, তারপর শিক্ষণ প্রযুক্তিবিদ্যা। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, অসাধারণ মেধার ইঙ্গিতগুলি সবচেয়ে ভালোভাবে বোঝা যায়। তো দেখো এই যে শিক্ষার্থীদের যে মেধা থাকে, যে তাদের কতটুকু বুদ্ধি আছে বা তারা বিষয়গুলো কত ভালোভাবে জানে, এই ইঙ্গিতগুলি সবচেয়ে ভালোভাবে কোখান থেকে ভালোভাবে বোঝা যায়। ঠিক আছে, তো 1 নম্বরে আছে আইকিউ টেস্ট। আইকিউ টেস্ট হচ্ছে যে হঠাৎ করে একজন শিক্ষার্থীকে ডেকে এনে তাকে কি করা হলো, যে দুটো কোয়েশ্চেন করা হলো। এবার কথা হচ্ছে শিক্ষার্থী যতই ভালো পড়াশোনা থাক না কেন, যে মানে সে যে সবকিছুই জানতে হবে, সে যে সবকিছু জানবে, এটা কোনো কথা নয়। এরকমটা হতে পারে যে যে দুটো তুমি কোয়েশ্চেন করেছো সেটা তার জন্য কি হয়ে গেল, খুব টাফ কোয়েশ্চেন হয়ে গেল এবং সে অ্যান্সার দিতে পারলো না। সেই ক্ষেত্রে এটা নয় যে সে অ্যান্সার দিতে পারলো না বলেই সেই অন্য কোনো বিষয়ে কিন্তু পারে না, এই রকমটা কিন্তু নয়। সুতরাং আইকিউ টেস্ট দিয়ে আমরা একটা বাচ্চাকে কিন্তু কি করতে পারি না, তার মেধার সম্পর্কে কোনো জাজ করতে পারি না। সুতরাং 1 নম্বরটি হচ্ছে না। শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে, অবশ্যই না, শিক্ষক শিক্ষিকার কাছ থেকে কিন্তু আমরা সম্পূর্ণরূপে সেই ইঙ্গিতগুলো পাই না। 2 নম্বরও হচ্ছে না, মা বাবার কাছ থেকেও কিন্তু পাওয়া যায় না। তো দেখো 4 নম্বর অপশনটা যদিও কারেক্ট আনসার, তবু আমরা দেখে নিচ্ছি এখানে কি বলা হচ্ছে। বিদ্যালয়ে মূল্যাঙ্কিত শিক্ষার্থীর আদ্যপান্ত রেকর্ড থেকে। এবার দেখো এই যে সেন্টেন্সটা আছে, এটার মানে মূল একটাই অর্থ, সেটা হচ্ছে পোর্টফোলিও। যদি ইংরেজিতে ব্রেকেটে পোর্টফোলিও থাকতো তাহলে ভালো হতো। এই ক্ষেত্রে এটার তোমরা যেটা মিনিংটা হবে, এই বাংলার মিনিংটা তোমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, যে বিদ্যালয়ে মূল্যাঙ্কিত শিক্ষার্থীর আদ্যপান্ত রেকর্ড থেকে। এটা হচ্ছে যে শিক্ষার্থীর আদ্যপান্ত, আদি থেকে শুরু করে অন্ত অবধি, এই যে বাচ্চারা গোটা বছর কিভাবে সে প্রতিটি বিষয় প্রদর্শন করলো কোনো বিষয়ে, বাকি তার কোনো ব্যবহারে বা বিভিন্ন বিষয় থেকে, যেটা একটা পোর্টফোলিও, একটা রেকর্ড তৈরি করা থাকে, সেখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে বাচ্চাটা তার মেধা কতটুকু বা সে কতটুকু ভালো বা মন্দ। তো দেখো এই যে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার।
দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। একজন মাধ্যমিক স্কুলের শিক্ষক নিয়মিত রূপে বহুজাতিক সংস্থা সংক্রান্ত সংবাদ এবং নিবন্ধ পাঠ্যোপকরণ হিসেবে ক্লাসে ব্যবহার করেন। সেই সব সংবাদ ও নিবন্ধে থাকে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার সুবর্ণ সুযোগের কথা, যে সুযোগ পাওয়ার জন্য চাই একাধিক ভাষার জ্ঞান অর্জন। এইসব পাঠ্যোপকরণ শিক্ষার্থীদের কিসে সাহায্য করে? তো দেখো, খুব সহজ ভাষায় কোয়েশ্চেনটা বলছি, সেটা হচ্ছে যে একজন মাধ্যমিক স্কুলের শিক্ষক তিনি কি করেন, বহুজাতিক সংস্থা সংক্রান্ত, অর্থাৎ যে বিভিন্ন জাতির সংস্থা সম্পর্কে এবং তাদের সংক্রান্ত সুবিধা অসুবিধা মিলিয়ে সবকিছু কি রূপে পড়ায় বাচ্চাদেরকে, নিবন্ধ পাঠ্যোপকরণ হিসেবে, যেখানে এসে হিসেবে বাচ্চারা বিভিন্ন ধরনের জাতি উপজাতির বিষয়ে জানতে পারে, তাদের সংস্কৃতির বিষয়ে জানতে পারে। এতে করে বাচ্চাদের কি হয়, যে তারা ভবিষ্যতে তারা যে সুবর্ণ একটা সুযোগ পাবে বা বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবে, এই জন্য কি করে বাচ্চাদের খুব সুবিধা হয়। এই ক্ষেত্রে এই যে পাঠ্যোপকরণ বা নিবন্ধগুলো মানে শেখায়, এখানে 4টে অপশন দেওয়া আছে, এখান থেকে বাচ্চারা কি করতে পারে, যে কোনটাতে বেশি তাদের সুযোগ পেতে পারে। তো দেখে নিচ্ছি, দেখো আমরা অপশনগুলো। প্রথমত, বিভিন্ন দ্বিভাষিক গোষ্ঠী ও তাদের কর্মকাণ্ডের বিশেষত্ব বুঝতে। এবার কথা হচ্ছে, আমরা যেহেতু প্রাইমারি সেকশনের পড়াশুনো করছি, সুতরাং এই যে বহু জাতির সংস্কৃতির বিষয়ে যে বাচ্চারা জানবে, সেই সঙ্গে সঙ্গে কি হবে না, কিন্তু তাদের কিন্তু কোনো কর্মকাণ্ড আমরা প্রথমে জানবো না। আমরা প্রথমে কি জানবো, তাদের সংস্কৃতির বিষয়ে, তাদের কর্মকাণ্ড কি আছে না আছে সেগুলো কিন্তু পরে আসছে। সুতরাং 1 নম্বর অপশনটা হচ্ছে না। কোন পরিস্থিতিতে মানুষ আজকাল বিদেশে থাকতে বাধ্য হয় তা উপলব্ধি করতে। তো দেখো, তোমরা ভালো করে পড়লে বুঝতে পারবে এটা একেবারেই এই বিষয়ের বিপরীতে একটা কথা, যে বিদেশে কেন মানুষ থাকবে, কি সমাচার, এগুলো কিন্তু এখানে আসছে না। তো 3 নম্বর অপশনে দেখো, বিশ্বায়নের যুগে দ্বিভাষিক হওয়ার সুযোগ সুবিধা অনুধাবন করতে। এখানে বলতে চাচ্ছে যে এই যে আধুনিক যুগে দ্বিভাষিক, অর্থাৎ নিজের মাতৃভাষা জানার উপরেও কি করতে হবে, আমাদের বিভিন্ন সংস্কৃতির বিষয়ে জানতে হবে, তাদের বিভিন্ন ধরনের বিষয়বস্তুর বিষয়ে আমাদের জ্ঞান থাকতে হবে। তো এটা কি করে, এই যে বাচ্চারা যে এই যে নিবন্ধগুলো পড়বে বা এসেগুলো পড়বে বিভিন্ন জাতি উপজাতির, এই ক্ষেত্রে এই যে বাচ্চারা যে তাদের মানে বাস্তব জীবনের সঙ্গে উপলব্ধি করতে পারবে বা সেগুলো শেখার জন্য কি করতে পারবে, সুযোগ সুবিধাগুলো অনুধাবন করতে পারবে। সুতরাং 3 নম্বরটা ঠিকই আছে। 4 নম্বরে দেখো, বড় হয়ে তারা কোথায় যাবে, কোথায় কাজ নেবে সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে। অবশ্যই এটাও কিন্তু হচ্ছে না। তো দেখো, ডিরেক্টলি 3 নম্বর অপশনটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছে পরের কোয়েশ্চেনটা। প্রথম ভাষা যা বিদ্যালয়ে শিখতেই হবে সে কি? অপশনগুলো দেখো, সরকারি ভাষা নাকি হিন্দি ভাষা, না সহ সরকারি ভাষা, না মাতৃভাষা। তো এটা একটা খুবই ইজি কোয়েশ্চেন, আর এটার অ্যান্সার হচ্ছে ডিরেক্টলি অপশন নাম্বার 4, দ্যাট মাতৃভাষা। কারণ আমরা জানি যে প্রথম ভাষাটা হচ্ছেই কিন্তু মাতৃভাষা। আর বিদ্যালয়ে যখন গিয়ে তারা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি শিখুক, হিন্দি শিখুক বা অন্য কিছু ভাষা যদিও শেখার ইচ্ছা থাকে, সেগুলো আস্তে আস্তে বিদ্যালয়ে শিখতে হবে, কিন্তু প্রথম ভাষা যদি কোনো ভাষা থেকে থাকে সেটা হবে ডিরেক্টলি আমাদের মাতৃভাষা। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। কোনো পাঠে একটি শব্দের মূল্য বলতে বোঝায়। অর্থাৎ দেখো, যে একটা পাঠ বা বিষয় একটা পড়ছো, সেখান থেকে যে কোনো একটা শব্দের বা যে কোনো একটা শব্দের অর্থটা বা তার মূল্যটা আসলে কি বোঝায় সেটা। তো অপশনগুলো দেখে নিচ্ছি। কোনো প্রসঙ্গে শব্দটির পরোক্ষ ব্যবহার। তো সব সময় মনে রাখবে, এই যে পরোক্ষ শব্দটা, এটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড ইন প্যাডাগজি। সুতরাং 1 নম্বরটা কিন্তু হচ্ছে না। একটি শব্দের বিভিন্ন রকমের ব্যবহার। তো ঠিকই আছে, যে একটা শব্দের বিভিন্ন রকমের ব্যবহার হিসেবে আমরা তার মূল্যটা বুঝতে পারবো। তো দেখো, একটি শব্দের আবিধানিক অর্থ, শুধু আবিধানিক অর্থই দেখলে হবে না, এই যে বিভিন্ন রকমের ব্যবহার বা বিভিন্ন বোঝাপড়ার বিষয় একটা আছে, সেগুলো কিন্তু জানতে হবে। সুতরাং 3 নম্বরটা হচ্ছে না। 4 নম্বরে কোনো বিশেষ প্রসঙ্গে শব্দটির তাৎপর্য। এবার দেখো, অপশন নাম্বার 2 এবং অপশন নাম্বার 4 কিন্তু অ্যান্সারটা ঠিকই আছে, কিন্তু এর থেকে আমাদের বেছে নিতে হবে কোনটা আমাদের জন্য বেশি ভালো আর কি। তো দেখে নিচ্ছি, দেখো যে একটা শব্দের বিভিন্ন রকমের ব্যবহার ঠিকই আছে, কিন্তু 4 নম্বরে বলেছে যে কোনো বিশেষ প্রসঙ্গে শব্দটির তাৎপর্য। একটা শব্দ দিয়ে কিন্তু আমরা
সব প্রসঙ্গেই কিন্তু কথা বলতে পারবো না। কি হবে যে কোনো একটা শব্দের মূল্যটা তখনই বুঝবে যখন দেখবে যে সেই অপশনে প্রসঙ্গের কথাটা আছে। যে কোনো প্রসঙ্গে একটা মানে শব্দের যেটা মূল্য থাকবে বা অর্থ থাকবে, প্রসঙ্গ ক্রমেই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। একই শব্দের অর্থ কিন্তু আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো না। সুতরাং 4 নম্বর অপশনটি হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। তো দেখে নিচ্ছি আজকের লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ভাষা শিক্ষা শিক্ষার্থীদের গ্রামান্য অর্থপূর্ণ পারস্পরিক যোগাযোগ স্থাপনের উপরে জোর দেয়। এই যে ভাষা শিক্ষাটা যা আছে, শিক্ষার্থীদের কি করে যে তারা একে অপরের সঙ্গে কিভাবে পারস্পরিক একটা যোগাযোগ সম্পর্ক স্থাপন করছে সেটার উপরে কিন্তু জোর দেয়। সুতরাং এখানে দেখে নেব অপশনগুলোর থেকে কোনটা আমাদের পক্ষে, এটার পক্ষে কোনটা বেশি একটা রিলেটেড হয়। তো দেখো, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, যেটা গ্রামার ট্রান্সলেট মেথড বলা হয়, যে এখানে কি গ্রামারের কথা বলছে যে একটা তুমি বলছো সেটা ট্রান্সলেট করে আরেকটা বলছে? অবশ্যই না, 1 নম্বর অপশনটি হচ্ছে না। বা দ্বিভাষিক, যেটাকে বলা হয় বায়োল্যাঙ্গুয়াল, তার মানে দেখো এখানে পারস্পরিক যোগাযোগের জন্য কিন্তু ভাষাটা ব্যবহার করছে। এখানে কিন্তু বলা হয়নি যে দ্বিভাষিক, অর্থাৎ মাতৃভাষার বাইরেও অন্য ভাষার কথা কিন্তু বলা হয়নি। যে ভাষাতেই কথা বলুক না কেন, সেটা কিন্তু আমাদের পারস্পরিক যেটা সম্পর্ক, সেটা কিন্তু অর্থপূর্ণভাবে যোগাযোগটা গড়ে উঠতে হবে। ঠিক আছে, তো দেখো 2 নম্বরে হচ্ছে না। 3 নম্বর অভিব্যক্তিমূলক, যেটাকে বলা হয় এক্সপ্রেসিভনেস, মানে তোমার মনের থেকে তুমি কি বলতে চাচ্ছ সেটা ভালোভাবে প্রকাশ করতে পারছো কিনা, এই কথাটা। তো দেখো এটা ঠিকই আছে। 4 নম্বরে অনানুষ্ঠানিক বা ইনফর্মাল, আমরা জানি ভাষাটা অবশ্যই একটা আনুষ্ঠানিক বিষয়, যেটার জরিয়তে আমরা কি করি যে আমাদের মনের যতটুকু ভাব আছে, আবেগ আছে, সম্পূর্ণ কিন্তু আমরা ভালোভাবে ভাষার মাধ্যম দিয়েই কিন্তু আমরা প্রকাশ করার চেষ্টা করি। সুতরাং এখানে দেখো 3 নম্বর অপশন যেটা আছে সেটা হবে যে অভিব্যক্তিমূলক, তুমি কিভাবে নিজেকে এক্সপ্রেস করছো। আসলে এই যে ভাষা শিক্ষা যেটা আছে, ভাষাটা অর্থপূর্ণভাবে পারস্পরিক যেটা যোগাযোগ, যে আমি কার সঙ্গে কথা বলছি, কি বিষয় নিয়ে কথা বলছি, আমি প্রকাশ করতে পারছি কিনা, এই সমস্ত বিষয়টা কিন্তু দেখো এই যে অভিব্যক্তিমূলক এই বিষয়টাতে আসে আর কি। সুতরাং এখানে আমাদের 3 নম্বর অপশনটি হয়ে যাবে কারেক্ট আনসার। সো ফ্রেন্ডস, আজকের ক্লাস তাহলে এখানেই শেষ হচ্ছে। যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।